দর্শক, ইউক্রেন যেন আজ সব সীমা ভেঙে দিয়েছে। রাশিয়ার পারমাণবিক প্লান্টে সরাসরি হামলা, চারিদিকে আতঙ্ক, রেডিয়েশন ছড়িয়ে পড়ার আশঙ্কা। আর রাশিয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে এবার যে পাল্টা আঘাত হবে তা ভয়ঙ্কর। কিন্তু থামুন, ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের চেয়েও বড় একটা খেলা এখন চলছে। কারণ এই বিশৃঙ্খলার আড়ালে ইসরায়েল যে মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে তা জানলে আপনি হতবাক হবেন 100 টাকা নিশ্চিত। হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ভয়ঙ্কর, কিন্তু বিশ্বাস করুন দর্শক, তার থেকেও ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক কিছু ঘটাতে চাইছে ইসরায়েল। আর সেই পরিকল্পনার রহস্যটাই আজকের এই প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ ইসরায়েলের এই গোপন কৌশলটাই নির্ধারণ করে দেবে পৃথিবীর পরবর্তী যুদ্ধগুলো কোন পথে যাবে। দর্শক, ইউক্রেন আজ যেন সব সীমা অতিক্রম করে গিয়েছে। তারা রাশিয়ার পারমাণবিক পাওয়ার প্ল্যান্টকে টার্গেট করেছে। প্ল্যান্টে সরাসরি হামলা চালানো হয়েছে। এরপর কুর্স্ক অঞ্চলেও তারা ড্রোন হামলার চেষ্টা চালায়। যদিও রাশিয়া দাবি করেছে যে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে, কিন্তু তবুও একটি পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে ওই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেকের মতো কমে গেছে। তাই এখন আন্তর্জাতিক সংস্থাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে আসলেই বিকিরণ, মানে যেটাকে আমরা রেডিয়েশন বলি, সেটা বাইরে ছড়িয়ে পড়ছে কিনা। কারণ যদি ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়াকে পুরো আশপাশের এলাকা খালি করাতে হবে, মানুষকে সরিয়ে নিতে হবে। কারণ এর ফলে বাতাসে যে বিপর্যয় তৈরি হবে তার পরিণতি কী হতে পারে সেটা কল্পনাও করা যায় না। দর্শক, গতকাল 24শে অগাস্ট ইউক্রেনের জন্য একটা বিশেষ দিন ছিল, ওদের স্বাধীনতার দিন। এই দিনে তারা সোভিয়েত ইউনিয়নের হাত থেকে মুক্তি পেয়েছিল। আর কাকতালীয়ভাবে এই একই দিনে তারা রাশিয়ার উপরে হামলা চালিয়েছে। আর গতকালই জেলেনস্কি ঘোষণা দিয়েছে তারা ক্রিমিয়া ফেরত পাওয়ার লড়াই এবার শুরু করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যেসব উদ্যোগ নিয়েছিলেন শান্তির পথে ফেরানোর জন্য, সেগুলো কার্যত এখন সব ভেস্তে গেল। মানে সহজ কথায়, আলোচনার সব প্রচেষ্টাই এখন শেষ হয়ে গেছে। শান্তি সমঝোতার কথা ভুলে যান, এখন শুধু যুদ্ধই যুদ্ধ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রাশিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, দুদিন আগে যেমন বলেছিল আজও সেই একই কথা বলেছে, ইউক্রেনের এই পদক্ষেপের জবাব তারা পুরো শক্তি দিয়ে দেবে। আসলে এতদিন আমরা সবাই অপেক্ষা করছিলাম এই যুদ্ধটা আদৌ থামে কিনা, কিন্তু সেই অপেক্ষার অবসান এখন হয়ে গিয়েছে। না, যুদ্ধটা মোটেও থামবে না। আর মনে রাখবেন, রাশিয়ার পাল্টা হামলাগুলো এবার ভয়ঙ্কর হতে চলেছে। তাই এখন প্রশ্ন হচ্ছে, সেই হামলাগুলোর পর পরিস্থিতি কি আগের মতো সব ঠিকঠাক থাকবে? এদিকে ন্যাটোর প্রধান স্বয়ং এসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে একেবারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে পুরো ন্যাটো এখন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আছে। সুতরাং ব্যাপারটা পরিষ্কার, এখন থেকে ইউক্রেন ন্যাটোর সব আধুনিক মিসাইল অস্ত্র ব্যবহার করতে পারবে। আর সম্ভবত খুব শীঘ্রই রাশিয়ার ভিতরেও আরও বড়সড় হামলার ঝড় বইতে চলেছে। আর এটাই আসলে সেই আসল কারণ যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কদিন আগেই বলেছিলেন বড় একটা যুদ্ধ সামনে আসছে। এখন দেখা যাচ্ছে সেটাই সত্যি হতে চলেছে। কারণ ইউক্রেন একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা আমাদের জমি ছাড়ব না, ন্যাটোতে যোগ দেওয়ার পথ বন্ধ করব না, ইউরোপের সঙ্গে থাকব, সব করব উল্টো উল্টো। আজ জেলেনস্কি সরাসরি পুতিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে বলছে, আমরা আমাদের জমি ফেরত নিয়ে দেখাবো। কিন্তু সমস্যা হলো, ইউক্রেনের সেই ক্ষমতা আসলেই আছে কি না সেটা বড় প্রশ্ন। কারণ জমির দখল ফেরত আনতে হলে তো এখন তাদের রাশিয়ার সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধই নামতে হবে। আর সেই যুদ্ধ এখন আর কল্পনা নয়, চোখের সামনে শুরু হতে যাচ্ছে ওই পূর্ণ মাত্রার যুদ্ধ। এই মুহূর্তে জেলেনস্কি ইউরোপের নেতাদের বোঝানোর চেষ্টা করছেন, আপনারা আমার সঙ্গে মিলে যুদ্ধ করবেন, আসুন। এদিকে রাশিয়ার সব লং রেঞ্জ মিসাইলগুলো এখন ইউক্রেনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত টোটালটা টার্গেট করতে প্রস্তুত। আর শুধু তাই নয়,
বাইরে থেকে যেসব সরঞ্জাম বা অস্ত্র সরবরাহ আসছে ইউক্রেনের ভিতরে, এখন হোক সেটা আমেরিকার কাছ থেকে কিংবা অন্য কারো, সেগুলো আটকানোর পরিকল্পনাও করছে রাশিয়া। তাই এখন শেষমেশ যা দাঁড়াচ্ছে, খুব বেশি দেরি নেই, ইউরোপ সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। আর যদি ইউরোপ সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ধরে নিতে হবে এবার শেষ লড়াইয়ের মঞ্চ একেবারেই সাজিয়ে গুছিয়ে সামনে চলে এসেছে। দর্শক, চারিদিকে আসলে পরিস্থিতি বেশ অদ্ভুত। এদিকে গাজায় ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে, সেটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে, মানে টোটাল গাজা সিটি দখলের প্রস্তুতি। কিন্তু সমস্যা হলো, সেটা করতে গেলে অন্তত 50-60 লাখ মানুষকে মেরে দিতে হবে। আর একসাথে এত মানুষ মেরে ফেললে তখন সেটা তারা কিভাবে বিশ্বের সামনে একটা ন্যায্যতা দেবে যে না, আমরা যেটা করেছি এটা বৈধ। তাই তাদের পরিকল্পনা হলো, শুনে যান, যদি একসঙ্গে বিশ্বে ধরুন 2-3টে বড় যুদ্ধের আগুন জ্বালিয়ে দেওয়া যায়, যদি সব দিক থেকে অস্থিরতা আর ভয়াবহ ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ তখন এতটাই ব্যস্ত হয়ে যাবে যে ওই বড় বড় সংঘাতগুলো নিয়ে গাজার যুদ্ধ স্বাভাবিকভাবে সব আড়ালে চলে যাবে। মানে মুসলিম বিশ্বের ভিতরে নতুন নতুন সংঘাত শুরু হলে ইসরায়েলের যুদ্ধটা সবার চোখের সামনে থাকলেও খুব একটা গুরুত্ব হবে না, গুরুত্বহীন হয়ে পড়বে। অর্থাৎ তাদের পরিকল্পনা হলো নিজেদের যুদ্ধ চালিয়ে যাবে, কিন্তু মিডিয়া আর বিশ্বের নজর ঘুরে যাবে অন্য বড় বড় যুদ্ধে। আর সবচেয়ে আগে আসবে ইউক্রেন নয়, বরং ইউরোপ আর রাশিয়ার যুদ্ধ, এবং সেটা আর খুব বেশি দূরে নেই। তারপর আছে ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ, এরপর ইরান বনাম আমেরিকা, যেখানে ইসরায়েল বরাবরের মতোই সরাসরি যুক্ত হবে। এভাবে মোট 3-4টে বড় যুদ্ধ একসাথে শুরু করে দেওয়াই তাদের চিন্তা চলছে। আর এর পাশাপাশি আরেকটা যুদ্ধ, সেটাও একেবারে দোরগোড়ায় এসে গেছে, তাইওয়ান প্রসঙ্গ। দেখুন, বর্তমান পরিস্থিতির চিত্র দেখে তারা নিশ্চিত হয়ে গেছে যে আজ মুসলিম দুনিয়ার ভিতরে আর তেমন কোনো শক্তি অবশিষ্ট নেই। কেউ এগিয়ে এসে লড়াই করবে না, কারো বিমান বাহিনী নামবে না, কারো ক্ষেপণাস্ত্র আসবে না, যুদ্ধজাহাজও নামবে না, কেউই এগোবে না। তাই এটাকেই তারা সুযোগ হিসাবে মনে করছে পুরো দেশটাকে দখল করে নেওয়ার। কিন্তু এই দখল নিতে গিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটাই দেখার বিষয়। ওদিকে নতুন আরেকটা মোড় নিয়েছে ঘটনাতে। রাশিয়া নর্থ কোরিয়াকে জানিয়েছে আমাদের সৈন্য দরকার, আর এখন নর্থ কোরিয়া বড় সংখ্যায় সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আর ওই সেনারা কি করবে? তারা ইউক্রেনের যে নতুন দখলকৃত এলাকা আছে সেগুলো মুক্ত করার নামে যুদ্ধ করবে। আর বিনিময়ে রাশিয়া নর্থ কোরিয়াকে বিপুল পরিমাণ গ্যাস, তেল আর অন্যান্য জিনিস সরবরাহ করবে। এমনও হতে পারে এর অনেক কিছুই বিনামূল্যে দেওয়া হবে। অন্যদিকে ইউক্রেনের যতটুকু এলাকা দখল হবে তার মোটামুটি একটা ভাগ নর্থ কোরিয়াও পাবে। হ্যাঁ, তবে সেটা জমির ভাগ নয়, রাশিয়া তাদের ভাগ হিসাবে বিনিময়ে দেবে চাল, খাদ্যশস্য, খনিজ সম্পদ সহ নানা রকম জিনিস। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখনকার হিসেব নিকেশ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং লেনদেন আর পারস্পরিক যে স্বার্থ সেটার সঙ্গে সমস্ত কিছু জড়িয়ে পড়েছে। তাই এখন মনে হচ্ছে যুদ্ধ আরও ভয়ঙ্কর মোড় নিতে চলেছে না, বরং সেই মোড়ে এসে আমরা সবাই দাঁড়িয়ে গিয়েছি। গতকাল ইউক্রেন রাশিয়াতে হামলার পাশাপাশি ইসরায়েল আবার ইয়েমেনের উপরে এখনও পর্যন্ত হওয়া সবথেকে বড় হামলা চালিয়েছে। সেই প্রতিবেদন তো ইতিমধ্যেই আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে বলুন, এই সব কিছু বিশ্লেষণ করে আপনি কি দেখতে পাচ্ছেন? আর এই যে হামলাগুলো হচ্ছে, এতে করে ইরানের উপরে আবার একটা হামলার সম্ভাবনা দিন 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 বেড়ে যাচ্ছে। সুতরাং শান্তির যে শেষ সম্ভাবনা ছিল সেটা কার্যত শেষ হয়ে গেছে। মানে ধরে নিতে হবে শান্তির আলোচনা এখন আর কোনোভাবেই সম্ভব না ভাইজান। আর এটাও মাথায় রাখতে হবে, এই যুদ্ধ শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে জড়িয়ে আছে ভারত পাকিস্তানের উত্তেজনা, আবার ইসরায়েলেরও নানা হিসাব নিকাশ। ইউরোপকে একদিকে টেনে নেওয়া হচ্ছে, জেলেনস্কিকে ব্যবহার করা হচ্ছে, আর ভারতও ধীরে ধীরে যুদ্ধের প্রস্তুতির পর্যায়ে ঢুকে যাচ্ছে। অর্থাৎ সামনে যে সময় আসছে সেটা পুরো পৃথিবীর জন্যই ভীষণ ভয়ঙ্কর।
আর সব দিক দেখে মনে হচ্ছে এই যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাতত চোখে পড়ছে না। এতদিন যেসব আমেরিকান লং রেঞ্জ মিসাইল নিয়ে আলোচনা হচ্ছিল, এখন মনে হচ্ছে সেগুলো ব্যবহার হতে চলেছে। এখন যদি আমেরিকার ওই ক্ষেপণাস্ত্র সত্যি যুদ্ধক্ষেত্রে আসে, তাহলে বোঝাই যাচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্পই দেবে, অন্য কারো হাতে সেই ক্ষমতা নেই। আর যদি সত্যি এই অস্ত্র পাঠানো হয়, তবে যুদ্ধক্ষেত্র ভয়ঙ্করভাবে তীব্র হবে। আর যুদ্ধ তীব্র হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এবং তখন আমেরিকাও সরাসরি প্রধান টার্গেটে পরিণত হবে। এখন যাই হোক, সামনে খুব অল্প সময়ের মধ্যেই আপনি দেখবেন নতুন করে কয়েকটা বড় টার্গেটে হামলা হবে। পুতিনের দিক থেকে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি চলছে। সুতরাং আগামী দিনগুলো গোটা অঞ্চলের জন্যই ভয়ঙ্কর হতে চলেছে। তবে দর্শক, এই সব কিছুর মধ্যে যদি কারো দিকে বিশেষ নজর রাখতে হয়, সেটা হলো ইসরায়েল। কারণ গাজায় যতটা ধ্বংসযজ্ঞ চালাবে তারা, দিনে দিনে যত ধ্বংসযজ্ঞ বাড়বে, ঠিক তত দ্রুতই বিশ্বের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আর এটি আসলে তাদের কৌশল। তো দর্শক, এই সমস্ত পরিস্থিতি বোঝার পর, যেগুলো আমি আলোচনার মাধ্যমে পরিষ্কার করে আপনাদের সামনে বুঝিয়ে বললাম, এখন সব কিছু জানার পর, বোঝার পর আপনার মতামত কি? আপনারা কিভাবে দেখছেন পৃথিবীর ভূ রাজনীতির এই নতুন সমীকরণ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।